যাক হিংসুক মন্ত্রী তার হিংসার কারণে তার জীবনটা শেষ পর্যন্ত বরবাদ হয়ে গিয়েছিল। বাপ আমার একটু কি বলবো আপনার কাছে, এই হিংসার পরিণাম, এই হিংসুক মন্ত্রীর শেষ পরিণাম হয়েছিল মৃত্যু। ইতিহাসের কিতাবে লেখা হয়েছে তায়েফের গভর্নর মুতাসিম বিল্লাহ, কি নাম বললাম, তায়েফের গভর্নর মুতাসিম বিল্লাহ, তার ব্যাপারে ঘটনাটা উল্লেখ হয়েছে যে ওনার দরবারে অনেক মানুষ থাকতো, তিনি গভর্নর ছিলেন, দেশের মানুষের জন্য ভাষণ দিতেন প্রতিদিনের মতো। সেদিনও ভাষণ শেষ, সবাই রাজ দরবার থেকে উঠে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় একজন গ্রাম্য চাষি মানুষ এসে বাদশার দরবারে হাজির হয়েছে। বাবা মার আপনারা শুনছেন তো নাকি, এই শুনছেন তো? এখন উপস্থিত হওয়ার পরে গভর্নর ওই চাষি মানুষ গ্রাম্য মানুষের দিকে তাকালেন, তাকানোর পরে তাকে কাছে ডাকলেন। ওই গ্রাম্য মানুষের যে বৈশিষ্ট্য ছিল, তানার ভাষা, তানার কথা ছিল অত্যন্ত মিষ্টি, অর্থাৎ তিনি খুব অল্প সময়ের ভিতরে মানুষকে খুব আপন করে নিতে পারতেন। বাদশার সঙ্গে এত সুন্দর কথা বলেছেন, তানার এই নমনীয় ব্যবহারে সুমিষ্ট ভাষীর জন্য তিনি খুব তাড়াতাড়ি বাদশার একেবারে কাছের হয়ে গেল। বাদশা তাকে ভালোবাসতে লাগলো, বাদশা তাকে খুব কাছে বসাতে লাগলো। এখন যারা কাছের ছিল, যারা তারা চিন্তা করলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, আমরা এতদিন বাদশার কাছে আছি, বাদশা আমাদের এত ভালোবাসে না, এই চাষিকে এত ভালোবাসে। সবচাইতে রাগ হতে লাগলো ওই বাদশার যিনি মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর, যে আমি মন্ত্রী হয়ে আমি এমন এমন জায়গায় যেতে পারিনি। বাদশা তাকে এত ভালোবেসে ফেলেছিল, তার নিজের শয়ন কক্ষে পর্যন্ত যাওয়ার কোনো অনুমতি দিয়েছিল। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, কিতাবের ভিতরে লেখা আছে, ইতিহাসের পাতায় লেখা আছে, ওই মন্ত্রী সব সময় ওই চাষিকে কিভাবে ছোট করা যায়, কিভাবে লজ্জায় ফেলা যায়, কিভাবে অপমান করা যায়, এই কথাটা তিনি অটোমেটিক মনে মনে ভাবতে থাকে। এ নওজওয়ান তরুণেরা, কিন্তু কিভাবে বাদশার কাছে তাকে ছোট করা যায় এমন কোন রাস্তা, এমন কোন লাইন তিনি খুঁজে পাই না। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এক তারিখে তিনি একটা পন্থা খুঁজে পেলেন। রাসূলুল্লাহর আশিকেরা, যে মন্ত্রী ওই চাষিকে এতটা মন থেকে ঘৃণা করত, ওই চাষিকে দু চোখের বিষ হিসাবে জানত, মন্ত্রী তাকে ফাঁসাবার জন্য, মন্ত্রী তাকে রাজার সম্মুখে ছোট করবার জন্য একটা প্ল্যান করলো, একটা ফন্দি আটলো। এক তারিখের ঘটনা, ওই বাদশার মন্ত্রী ওই গ্রাম্য চাষির কাছে গিয়ে বলে, ও ভাইজান, আপনার কাছে একটা বড় আশা নিয়ে এসেছিলাম, আমি আশাবাদী আপনি আমার কথাটা রাখবেন। মন্ত্রী গিয়েছে কার কাছে? গ্রাম্য চাষির কাছে। চাষি বলছেন, জাহাপানা হুজুর, আপনি আমার কাছে কেন আসতে গেলেন? আপনি আমার কাছে খবর পাঠাতেন, আমি আপনার কাছে যেতাম। বলছে, না, তোমার আশা লাগবে না, আমার একটা কথা তোমাকে রাখতে হবে। বলুন। গ্রাম্য সাধারণ মানুষ বলছেন যে আমি তোমার বাড়িতে এক বেলা দাওয়াত করে খাওয়াতে চাই। মন্ত্রী বলছে, ও খাওয়াবে না, ও ধান দাও। বাবা মার হিংসা, হিংসার পরিণাম কি হয়? মন্ত্রী বলছে, আমার বাড়িতে তোমাকে দাওয়াত করব, দুপুরে তোমাকে আহার করতে হবে। মন্ত্রী বলছে, এই কথা বলার জন্য আপনি আমার কাছে এসেছেন? আমি আপনার কাছে চলে যেতাম। না। মন্ত্রী বলল, তোমার এই কথাটা, আবদারটা আমার রাখতেই হবে। বলল, আপনি যখন বলছেন জাহাপানা, আমি তো অবশ্যই কথাটা রাখবো। ওই সময় গ্রাম্য চাষি মানুষ ওই দেশের মন্ত্রীর দাওয়াতটা কবুল করে নিল। কবুল করে নিয়ে সময় মতো নির্দিষ্ট তারিখে মন্ত্রীর বাড়িতে যখন উপস্থিত, ওদিকে মন্ত্রীর মনে তো ইচ্ছা ছিল কিভাবে আপনার ওই গ্রাম্য চাষিকে রাজা চোখে ছোট করে দেওয়া যায়। এ নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, তিনি তাকে খাবার দেওয়ার জন্য যে তরকারিটা রান্না করেছিল, ওই তরকারিতে, প্রত্যেকটা তরকারিতে তিনি রসুনের ভাগ বেশি করে দিয়েছেন। প্রত্যেকটা তরকারিতে রসুন বেশি বেশি দিয়েছে।
এখন খাওয়ার সময় শুধু গালে রসুন পড়ছে। মেহমান হিসাবে এসেছে মন্ত্রীর বাড়িতে, সামনাসামনি তো খারাপ বলতে পারছে না, খেয়েই নিচ্ছে বাপ আমার। এখন রসুনের একটা দুর্গন্ধ আছে না নেই? কথা বলছেন না কেন? রসুন একটা দুর্গন্ধ। সেই রসুন খাওয়ার পরে মন্ত্রীর বাড়িতে বদনামও করতে পারে না। মেহমান যেহেতু সব খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পরে কাঁচা রসুনের যে একটা দুর্গন্ধ সেটা মুখের ভিতরে অটোমেটিক চলে এসেছে। এদিক থেকে মন্ত্রী রাজ দরবারে গিয়ে বলছেন, জাহাপানা, আপনি যাকে এত মোহাব্বত করেন, ভালোবাসেন, ওই বেটা চাষি আমার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে, গিয়ে আমার কানে কানে বলেছে, শোনো, রাজার আমার সব জিনিস ভালো লাগে, তবে রাজার সাথে কথা বলতে গেলে রাজার মুখ থেকে দুর্গন্ধ বার হয়, আমি এটা সহ্য করতে পারি না, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তাই আমি কখনো রাজাকে বলি না। আচ্ছা বলুন, যদি কোনো রাজা সম্পর্কে কোনো প্রজা এমন মন্তব্য করে, তার রাগ হবে না হবে না? এ নওজোয়ান তরুণেরা, ওই গ্রাম্য চাষি যখন, তার মনে তো কোনো পেঁচ নাই, তার মনে কোনো পাপ নাই, খাওয়া দাওয়া শেষে যখন তিনি বাদশার দরবারে ফিরে এসেছে, এমত অবস্থায় রাজা ওই তায়েফের গভর্নর মুতাসিম বিল্লাহ ওই গ্রাম্য চাষিকে বলেছে, আমার কাছে তুমি দেখা করো। হে নওজোয়ানেরা, এদিকে গ্রাম্য চাষি, ওই গ্রাম্য মানুষ চিন্তা করলো, আমি যে আপনার মন্ত্রীর বাড়িতে কাঁচা আপনার তরকারিতে রসুনের ভাগ বেশি খেয়ে ফেলেছি, আমার মুখ থেকে যে দুর্গন্ধ বার হবে, এটা তো বাদশার একটা কষ্টের কারণ হতে পারে, তাই আমি সরাসরি বাদশার সম্মুখে গিয়ে কথা বলবো না। এ নওজোয়ানেরা, মুখের দুর্গন্ধ আটকাবার জন্য তিনি একটা কাপড় মুখে দিয়ে বাদশার দরবারে হাজির। যখন ও কাপড় মুখে দিয়ে আসছে, বাদশা বলছে, কোনদিন আমার কাছে কাপড় মুখে দিয়ে আসে না, তাহলে নিঃসন্দেহে আমার মন্ত্রী যে কথা বলেছে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বার হয়, তার কারণেই ও মুখে কাপড় দিয়ে আসছে। যে কেটেছিল, যে ব্লেড দিয়ে কেটেছিল মন্ত্রী, তার উপরে আবার নুন ছিটানো হলো। বাদশা বলছে, একদম মন্ত্রী সত্যি বলেছে। বাদশার কাছে যখন এসছে, মুখে কাপড় দিয়ে কথা বলছে, বাদশাহ কোনো প্রতিবাদ না করে একটা চিঠি লিখে দিয়েছে। চিঠি লিখে ওই পত্রটা ওই চাষি গ্রাম্য মানুষের হাতে দিয়ে বলছে, শোনো, এই পত্রখানা নিয়ে তুমি ইয়ামান দেশে চলে যাও, ইয়ামান দেশের বাদশার কাছে আমার এই পত্রখানা পৌঁছে দেবে। চিঠিতে লেখা ছিল, যে লোকটা আপনার কাছে পত্র নিয়ে গিয়েছে, অর্থাৎ পত্র বাহক, এই পত্রখানা পড়ার সাথে সাথে এর কল্লা উড়িয়ে দেবেন। পত্রে কি লেখা আছে? একে দেখার সাথে সাথেই এর কল্লা উড়িয়ে দেবেন, এতটুকুই পত্রে লেখা। ব্যাস, রাজ দরবারের সিস্টেম অনুযায়ী সুন্দর সোনার খামে মুড়ে পত্রখানা হাতে দিয়ে বলছে, যাও তুমি ইয়ামান দেশে চলে যাও। এখন এই গ্রাম্য চাষি তো আর জানে না চিঠি থেকে লেখা আছে, জানে না। আব্বাজা ভাইয়ানেরা, গ্রাম্য চাষি মানুষটা তিনি ওই পত্রখানা নিয়ে যখন রাজ দরবার থেকে বার হয়ে যখন প্রতিমধ্যে আপনার ইয়ামানের দিকে অগ্রসর হবে, এমত অবস্থায় ওই দেশের মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই, আপনি কোথায় চলেছেন? ওই সময় বললেন, মন্ত্রী সাহেব, বাদশাহ আমাকে দিয়ে একটা পত্র ইয়ামান দেশে পাঠিয়েছে। মন্ত্রী চিন্তা করলো, আমি কি করতে চাইলাম আর হলো কি? বাদশাহকে কোনো সাজানা দিয়ে ইয়ামান দেশের গভর্নরের কাছে পাঠাচ্ছে, তাহলে মনে হয় অনেক উপঢৌকন, অনেক উপহার মনে হয় ইয়ামান দেশ থেকে পাবে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই দেশের মন্ত্রী বলল, ভাই আপনাকে এত কষ্ট করে ইয়ামানে যাওয়া লাগবে না, ওই পত্রখানা আমাকে দেন, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসি। কথা কি বুঝে আসছে? মন্ত্রী পত্র নিয়েছে, লেখা আছে কি? কথা বলছেন না কেন? পত্রে লেখা আছে ছিল কি, যাওয়ার সাথে সাথে মার্ডার, অর্থাৎ কতল করে দেবে। এ নওজোয়ানেরা,
হিংসার পরিণামটা কোথায় নিয়ে চলে গেছে? ওই দেশের মন্ত্রী একটা গ্রাম্য চাষির পিছনে লেগে তার নিয়ে চিন্তা করতে করতে সে এতটা নিচে নেমে গেল, বাদশার কাছে ছোট করতে চাইলো। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই মন্ত্রী পত্রখানা নিয়ে ইয়ামান দেশে যখন পৌঁছে গেছে, ইয়ামান দেশের গভর্নর পত্রখানা দেখার সাথে সাথে কোনো কথা বলবার আগেই জল্লাদকে দিয়ে এই বেটা মন্ত্রীকে জনমের মতো দুনিয়া থেকে বিদায়। পত্রে তো লেখাই ছিল যে নিয়ে যাচ্ছে যাবার সাথে সাথে কি করে দেবে? কথা বলছেন না কেন? কতল করে দিয়েছে। এখন 2 দিন 4 দিন হয়ে যায়, মন্ত্রী আর রাজ দরবারে আসে না। গভর্নর খোঁজ করতে লাগলো মন্ত্রী কোথায়। দেশের মানুষেরা বলল হুজুর সে তো আপনার পত্র নিয়ে ইয়ামানে গেছে। বাদশা বলছে পত্র তো আমি মন্ত্রীর কাছে দিইনি, দিয়েছিলাম সে গ্রাম্য চাষির কাছে, তাকে ডাকো। সে কোথায়? সে তো শহরেই আছে, ডেকে আনো। আনা হলো, তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাদশা বলছে বাবা সত্য কথা বলো, ঘটনা কি? তিনি সমস্ত ঘটনা খুলে বললেন যে বাদশা জাহাপানা এই এই ব্যাপার, আমি লাস্ট আপনার কাছে মুখে দুর্গন্ধ, আমি রসুন খেয়েছিলাম তাতে করে আপনার কষ্ট না হয়, তাই আমি আমার মুখে কাপড় দিয়ে গিয়েছিলাম, এই পর্যন্তই আমি জানি। বাদশার আর বুঝতে বাকি থাকলো না যে চালটা খেলেছে সব আমার ওই মন্ত্রী। তিনি বললেন ওই বেটা মন্ত্রী তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে ওর শাস্তি মৃত্যু, আমি এটা ঠিকই মনে করেছি, ও যোগ্য শাস্তি পেয়েছে। ভাই আমার,